সুপ্রিয় শ্রোতা, ঘড়িতে এখন ঠিক দুপুর 2:20 শুরু হয়ে গেল আপনাদের সবার প্রিয় ফোন ইন লাইভ অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আতিকুর রহমান আতিক। যারা নিয়মিত এই আয়োজন শুনেন আপনারা নিশ্চয়ই জানেন যে এই আয়োজনে আমরা কথা বলে থাকি দেশে বিদেশে তরুণদের ক্যারিয়ার গঠনের নানান দিক নিয়ে। আমাদের আজকের বিষয় বিসিএস প্রস্তুতি ও ক্যাডার পরিচিতি। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সময়ে চাকরি প্রত্যাশী তরুণ তরুণীদের প্রথম পছন্দ বলা যায় বাংলাদেশ সিভিল সার্ভিস, সংক্ষেপে যেটাকে আমরা বিসিএস নামেই জেনে থাকি। বলা হয় যে সরকারি কর্মকর্তাদের জন্য এটি একটি সম্মানজনক এবং স্থিতিশীল ক্যারিয়ার। কেন চাকরি প্রত্যাশীদের কাছে বিসিএস এত আকর্ষণীয় হয়ে উঠছে, কিভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন, কি ধরনের শিক্ষাগত যোগ্যতাই বা আপনার প্রয়োজন বিসিএস পরীক্ষায় অংশ নিতে গেলে, সেসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সিভিল সার্ভিসে কতগুলো ক্যাডার রয়েছে, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হবার পর যেসব জায়গায় আপনারা কাজের সুযোগ পাবেন, সেসব বিষয় নিয়েও আজ আমরা কথা বলবো। এ নিয়ে আলাপে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ মাহমুদুল হাসান। তিনি উপপরিচালক, সাংবিধানিক প্রতিষ্ঠান অডিট অধিদপ্তর, যিনি 40তম বিসিএস এর মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার হিসেবে সিভিল সার্ভিসে জয়েন করেছেন এবং এর আগে তিনি 38তম বিসিএস ও তথ্য ক্যাডার হিসেবে সিভিল সার্ভিসে জয়েন করেছিলেন। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমরা মূল আলোচনা করব, তবে শ্রোতা বন্ধুদের একটু জানিয়ে রাখি আপনারা অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাচ্ছেন FM 92 মেগাহার্জ এবং 106 মেগাহার্জে। এছাড়া ফেসবুকে সরাসরি দেখতে ভিজিট করুন www.facebook.com/বাংলাদেশবেতার। কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। কমেন্ট করে আপনার মতামত এবং প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। এছাড়া আজকের আলোচ্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারেন আমাদের। আমি নাম্বারগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 0244813268 থেকে 70 এবং 0244813277 থেকে 79 এই নাম্বারে। আমি নাম্বারগুলো আরও একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। 0244813268 থেকে 70 এবং 0244813277 থেকে 79 এই নাম্বারে। আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। জনাব মাহমুদুল হাসান, মূল আলোচনায় যাওয়ার আগে একটু যদি আপনার বিসিএসে আসার এই জার্নিটা সংক্ষেপে আমাদের শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। বিসিএস জার্নিটা আমার হঠাৎ করে নেওয়া। যখন 38তম বিসিএস সার্কুলার হলো, তো অনেকটা জাস্ট আবেদন করতে হবে তাই করে রাখলাম আর কি। তো ইন দ্য মিন টাইম আমার একটা চাকরিতে জয়েন করি আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি জয়েন করার ফলে যেটা হয় যে আমার ওইখানে একাডেমিক পড়াশোনার একটা সুযোগ তৈরি হয়। দেন আমি ওই ইউনিভার্সিটিতে টিচিং প্রফেশনে থাকাকালীন আমি পাশাপাশি বিসিএস প্রস্তুতি শুরু করি। এটাও কাইন্ড অফ হঠাৎ করে আর কি শুরু করা। প্রিলি দেই, আলহামদুলিল্লাহ কোয়ালিফাই করি। দেন আমি ওই ইউনিভার্সিটি সুইচ করে আমি অন্য আরেকটা ইউনিভার্সিটিতে চলে যাই। তখন নর্দার্ন ইউনিভার্সিটিতে চলে যাই। প্রথমে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ছিলাম। তো ওইখানে যাওয়ার পরে আমি আমার লিখিত প্রস্তুতি নিতে থাকি ওইখান থেকে, এবং ওইখানে আমি লিখিত পরীক্ষা দেওয়ার পরে আমার অন্য আরেকটা চাকরি হয়ে যায়, যেটা BTCL বলে, যেটা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড। ওইটাতে আমি চলে যাই এবং ওইখানে থেকে আমি আবার ভাইভাটা দিই আর কি। এবং যখন আমি ওইটা সুইচ করে আমি আবার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কো, এটাতে আমি যখন সুইচ করি তখন আমার রেজাল্ট আউট হয়। তো আলহামদুলিল্লাহ প্রথমবারে আমি কোয়ালিফাই করি। তো যদিও চাকরির পাশাপাশি আমার প্রস্তুতিটা একটু টাফ ছিল, বাট আমার কাছে এটা মনে হয়েছে যে যারা প্রস্তুতি নিতে চায় আসলে উইথ ডেডিকেশন, তাদের জন্য সবই সম্ভব। জি, নিশ্চয়ই। যেহেতু আমরা জানি যে দুবার আপনি কোয়ালিফাইড করেছেন এবং এখনো কাজ করছেন বিশেষে, নিশ্চয়ই আপনার সেই অভিজ্ঞতার আলোকে আমাদের শ্রোতা বন্ধুরা তাদের প্রস্তুতিগুলো নিতে পারবেন। একটু যদি শুরুতে আপনার কাছে জানতে চাই, এই যে বিসিএস নিয়ে এত কথা বলা হচ্ছে, এখন তরুণদের মাঝে খুবই জনপ্রিয় একটি চাকরি প্রত্যাশীদের কাছে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটু যদি জানি আপনার কাছে বিসিএসটা মূলত কিভাবে আসলে এটির সূচনা হলো, বা যারা তরুণ আছেন তারা চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা কিভাবে আসলে কোন কোন সেক্টরে এই বিসিএস এর মাধ্যমে জব পেতে পারেন যদি ধারণা দেন। বিসিএস যেটা আমরা সংক্ষেপে বলি বাংলাদেশ সিভিল সার্ভিস, এটা প্রত্যেকটা দেশেরই এরকম একটা সিভিল সার্ভিস থাকে। এই সিভিল সার্ভিসের কাজ একটা স্থায়ী কি বলা যায় এটাকে, কর্মচারী। সংবিধানের ভাষায় আমাদের কর্মচারী বলা হয়। কর্মকর্তা কর্মচারী এটাকে আমরা ডিভাইড করি, বাট সংবিধান আমাদেরকে কর্মচারী বলে। তো এই কর্মচারী শ্রেণীর বা একটা স্থায়ী আমলাত শ্রেণী যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞ হবে এবং
সরকার বা পলিটিক্যাল গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথেও তারা যেহেতু স্থায়ী থেকে যাবে, পরবর্তী সরকার যখন আসবে তাদেরকে তাদের কার্যক্রমগুলো বুঝিয়ে দিবে, এটাই হচ্ছে মূল পারপাস। এবং তারা যেহেতু দীর্ঘ সময় ধরে এক একটা কাজ করবে, তারা অনেক অভিজ্ঞ থাকবে, ফলে রাষ্ট্রের যেই সুযোগ সুবিধা, সেবাগুলো, সার্ভিসগুলো, এগুলা স্মুথ থাকবে। এখন এটাতে কারা অ্যাপ্লাই করতে পারবে? এটাতে প্রত্যেকটা দেশেরই সিভিল সার্ভিসের কিছু কি বলে যে মানে আমাদের রিকোয়ারমেন্টস থাকে। আমাদের হচ্ছে যে আপনাকে 4 বছর মেয়াদি অনার্স সম্পন্ন হতে হবে। জি, আমরা এটি নিয়ে আরো আলোচনা Okay, করব okay. যে কারা আসলে Okay, এখানে okay. চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা বা কি যোগ্যতা। কি যোগ্যতা থাকা প্রয়োজন সেসব নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। তবে এই মুহূর্তে আমাদের সাথে শ্রোতা বন্ধুরা যুক্ত হতে শুরু করেছেন, আমরা একটু দেখি কে আমাদের সাথে আছেন, নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলামিন বলছিলাম, গ্রাম ও ডাকঘর পরিচালনা, উপজেলা চাটমোড়, জেলা পাবনা থেকে। জি, আপনার প্রশ্নটি করুন। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে বিপিএস এর অধীনে নন ক্যাডারের যে সকল নিয়োগগুলো হয় সেগুলোতে প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ করে লিখিত প্রিলিটা অনেকেই দেখা যায় পাশ করতে পারে কিন্তু লিখিত গিয়ে ফেল করে, এর কারণটা কি? এবং এই লিখিততে ভালো করা, বিশেষ করে সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী, এগুলোর জন্য কি করণীয়? আর নতুন যারা শুরু করে তাদের জন্য কোচিং কতটা জরুরি, বা নিজে নিজে পড়ে বাসায় এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করা সম্ভব কিনা? জি, আলামিন থাকুন আপনি আমাদের সাথে, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর আমাদের অতিথি দিবেন। আমাদের সাথে আরো একজন শ্রোতা রয়েছে, আমরা একটু তার ফোন কলটা নিতে চাই। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ লুৎফা সর্দার, বড়খোলা পাংশা থেকে বলছি। বিসিএস যে আমরা লেটে যারা কোন কোন কি কাজ করতে পারবো সাধারণ জন, মানে এইটাই তো আমি জানতে চাচ্ছি স্যারের কাছে। জি, অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। কারা আসলে অ্যাপ্লাই করতে পারবেন সেটি নিয়ে আমরা কথা বলছিলাম, নিশ্চয়ই আমাদের আলোচনার পরবর্তী অংশে সেটি নিয়ে আমরা আবারও কথা বলবো। আরও একজন শ্রোতা আমাদের সাথে রয়েছেন, কে আছেন আমাদের সাথে? জি, ওয়ালাইকুম আসসালাম। সোহেল রানা বলছিলাম, উপজেলা শক্তিপুর, জেলা টাঙ্গাইল। জি, বলুন। আচ্ছা, একজন মানুষ যদি বিসিএস করার স্বপ্ন দেখে, কারণ স্বপ্ন না দেখলে তো জীবনে সফলতা সম্ভব না, সে আসলে কোনো নির্দিষ্ট সাবজেক্টে পড়াশোনা করবে নাকি যে কোনো সাবজেক্টে পড়াশোনা করে এখানে অ্যাপ্লাই করা সম্ভব? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাই শহরে যে সাইনবোর্ডে লেখা থাকে এখানে বিসিএস এর কোচিং করানো হয়। এই কোচিং গুলো কি আসলে শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য কাছে টাকা নেওয়ার জন্যই করা হয়, না আসলে এগুলো কোনো কাজে দেয়? জি, আমার মনে হয় যে আপনার প্রশ্নটি আমাদের কাছে ক্লিয়ার। আরও একজন শ্রোতা রয়েছেন, সেটি নিয়েই আমরা আসলে আলোচনায় ফিরতে চাই। কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্নটি করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রধানমন্ত্রী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি, সদ্য পাবনা থেকে। ভালো আছেন আতিক ভাই? জি, ভালো আছি, নিশ্চয়ই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনার উপস্থাপনা অনেক ভালো লাগছে। আর আমার একটু জানার ইচ্ছা যে আপনার বিসিএস এ যে আমরা দেখা যায় যে অনেক সময় সাবজেক্টের উপর ডিফেন্স করে, আমার জানার ইচ্ছা হচ্ছে একটা যে কতগুলো সাবজেক্টের উপরে যে আমরা বিসিএস দিতে পারি, এবং চয়েস কি এটা আগেই দিতে হবে না বিসিএস পাওয়ার পরে ওইটা আমাদের চয়েস নিয়ে নেয়, এটা একটু জানার ইচ্ছা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে কি পরিমাণ একটা ব্যক্তি লেখাপড়া করলে, আসলে ভাগ্য ব্যাপার আছে, তারপরেও কি পরিমাণ লেখাপড়া করলে একটা ছেলে বিসিএস পাওয়া সম্ভব, একটু জানালে পরে খুশি হতাম। জি, অনেক ধন্যবাদ। আপনি 3টি প্রশ্ন করেছেন। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধু যারা আমাদেরকে ফোন করছেন বা ফেসবুকে কমেন্ট করছেন সেই প্রশ্নগুলো নিব। তবে এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন আমার কাছে চলে এসেছে অলরেডি, সেগুলোর নিয়ে আমরা একটু আলোচনা করি। জনাব মাহমুদুল হাসান, যেটি আপনি বলছিলেন যে আসলে শিক্ষাগত যোগ্যতা কি কি থাকা প্রয়োজন, কোন লেভেল পর্যন্ত পড়াশোনা করলে সে বিসিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেটা আমাদের অনেকগুলো শ্রোতা বন্ধু প্রশ্ন করেছেন। তো এটা যদি আমি বলি, তো প্রথমত হচ্ছে যে আমাদের 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি যেটা আমি বলছিলাম, তো এটা আপনাকে সম্পন্ন করতে হবে। এখন এটা আপনি কোন সাবজেক্টে করবেন, আমি কোশ্চেনে দেখলাম যে এমন বিষয়টা ছিল। তো আপনার এখানে সাবজেক্ট কোনো ম্যাটার না, আপনি যে কোনো সাবজেক্ট থেকে, যারা আমাকে শুনতে পাচ্ছেন খেয়াল করবেন, আপনি যে কোনো সাবজেক্ট থেকে আপনি 4 বছর মেয়াদি আপনি স্নাতক ডিগ্রি আপনি সম্পন্ন করবেন। এটা হতে পারে আপনার ইসলামের ইতিহাস, এটা হতে পারে আপনার ধরেন সংস্কৃত যে ভাষা আছে, অথবা হতে পারে ফাইন্যান্সের উপরে, ম্যানেজমেন্টের উপরে, ফিজিক্সের উপরে, হোয়াটএভার যেটাই হোক না কেন, আপনার এখানে সাবজেক্ট কোনো ব্যারিয়ার না। আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি একজন বিসিএস ক্যাডার হবেন, তাহলে আপনার 4 বছর মেয়াদে যদি আপনার স্নাতক ডিগ্রি থাকে, অথবা
যদি আপনার 3 বছর মেয়াদি ডিগ্রি পাস যে কোর্স বলে আর কি, সেটা যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে একটা 2 বছর মেয়াদি মাস্টার্স কমপ্লিট করতে হবে। তাহলে আপনি যদি 3 বছর মেয়াদি ডিগ্রি সম্পন্ন করেন তাহলে আপনাকে অতিরিক্ত একটা 2 বছর মেয়াদি মাস্টার্স করে দেন আপনি বিসিএস এর জন্য আবেদন করতে পারবেন। অথবা যদি আপনার 4 বছর মেয়াদি শুধু স্নাতক ডিগ্রি থাকে তাহলে আপনি আবেদন করার জন্য যোগ্য হবেন। তো এইটুকু যোগ্যতা যদি থাকে তাহলে সে বিসিএস এর জন্য সে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হবেন। আরো একটি প্রশ্ন আমাদের আরেকজন শ্রোতা বন্ধু করেছেন, আমার মনে হয় যে লুৎফর যিনি আমাদেরকে এই প্রশ্নটি করেছেন উত্তর পেয়েছেন। আলামিন নামের আরো একজন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে নন ক্যাডারের প্রস্তুতি লিখিত বিষয় নিয়ে উনি জানতে চেয়েছেন বিশেষভাবে। তো এটি নিয়েও আমরা আলোচনা করব, তবে একটু যদি আপনার কাছে জানতে চাই, সানোয়ার নামের আমাদের আরো একজন শ্রোতা বিশেষভাবে যে প্রশ্নটি করেছেন, আসলে কতটা পড়লে একজন বিসিএস ক্যাডার সাকসেসফুল হতে পারেন বা ক্যাডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন? এটার যদি আমি একটা, যদিও নির্দিষ্ট কোনো স্কেল আসলে বলা সম্ভব না, এক একজনের জন্য ধরেন হচ্ছে যে আপনি একটা কি বলে যে চিংড়ি মাছ ধরতে যাবেন, আমি একটা উদাহরণ দিই আর কি, চিংড়ি মাছ ধরতে যাবেন, কিন্তু আপনি হচ্ছে যে জাল বা নেটটা নিয়েছেন এটার মানে গ্যাপগুলো অনেক বড় বড়, আপনি কিন্তু কখনোই ধরতে পারবেন না। তার মানে আপনাকে যখন একটা জিনিস ধরতে হবে বা জানতে হবে তাহলে হচ্ছে ওই অনুযায়ী আপনাকে ছাঁকুনিটাও তৈরি করতে হবে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে বিসিএস প্রস্তুতির জন্য আপনি যদি সাগর পরিমাণ পড়াশোনা করেন কোনো লাভ হবে না যদি না আপনি ওই পড়াটা ধরে রাখতে পারেন এবং হচ্ছে যেই জিনিসটা পড়া দরকার ওইটা না পড়তে পারেন। আমাদের ম্যাক্সিমাম যারা বিসিএস প্রস্তুতি নেয়, এটা আমার অভিজ্ঞতা, আমি নিজেও ক্যারিয়ার গাইডলাইন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, তো এই জায়গায় আমার দেখা আর কি যে তারা হচ্ছে প্রস্তুতিটা রং ওয়েতে নেয় ম্যাক্সিমামই হচ্ছে, অর্থাৎ আমাকে কোন জায়গায় পড়তে হবে, অর্থাৎ কি নিতে হবে আর কি বাদ দিতে হবে, এই জিনিসটাতে সব থেকে বড় ভুল করে বসে আমাদের যারা প্রত্যাশী আছে। তো পরবর্তীতে হয় কি যে সে 6 মাসের বা 1 বছরের একটা দীর্ঘ প্রস্তুতি নিল, কিন্তু আউটপুটটা হচ্ছে তার ভালো আসছে না বা কাঙ্ক্ষিত আসছে না। তখন কি হচ্ছে যে সে ডিমোটিভেটেড হচ্ছে বা সে তখন মানে এনিহাউ হতাশ হয়ে যাচ্ছে যে তাহলে আমার দ্বারা কিছু হবে না বা আমি কিছু পারবো না। কিন্তু আসলে বেসিক্যালি তার সমস্যাটা ছিল তার ওয়ে অফ কিভাবে সে প্রস্তুতিটা নিল আর কি, কোন ওয়েতে। আর দ্বিতীয় হচ্ছে যে সে আসলে কি প্রস্তুতি নিল। তাহলে বিসিএস এর জন্য আপনাকে এই জিনিসটা সব থেকে খুব ভালো করে বুঝতে হবে। আমি আবারও বলি, কেউ যদি 2 থেকে 3 মাসের একটা কংক্রিট প্রস্তুতি নেয় এবং কি পড়তে হবে এটা বুঝে, তার জন্য যথেষ্ট। আর কেউ যদি না বুঝে প্রস্তুতি নিতে থাকে তাহলে 1 বছর পড়লেও আসলে এই জায়গায় সে খুব ভালো কিছু করতে পারবে না আর কি। জি, আমরা আলোচনা আরো চালাবো, তবে তার আগে আমাদের আরো একজন শ্রোতা বন্ধুর ফোন কল আমরা নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? নামটি বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি ফারহানা বলছিলাম ঢাকা থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। উপস্থাপকের উপস্থাপনা খুবই সাবলীল মনে হয়, প্রেজেন্টেশন খুবই সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আমার কোয়েশ্চেনটা ছিল যে আমি একজন হাউস ওয়াইফ, তো আমার হাতে আর 2.5 বছরের মতো সময় আছে। তো আমি মাঝে মধ্যে আমার পড়ার কন্টিনিউয়াস যে ব্যাপারটা ওটা মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না। আমার পক্ষে কি বিসিএস এর জন্য মানে চেষ্টা করে যাওয়া দরকার নাকি আমার অন্যদিকে সুইচ করা দরকার? মানে আমি আসলে একটু কনফিউজ, আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হতো। জি ফারহানা, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পাবেন। আমাদের সাথে আরো একজন শ্রোতা বন্ধু যুক্ত রয়েছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে। চমৎকার একটি বিষয়, ধন্যবাদ জানাই প্রথমে প্রযোজক মহোদয়কে। আর আপনাদের উপস্থাপনা এবং উত্তরদান বেশ ভালো লাগছে। আমার প্রশ্ন হচ্ছে, বিশেষ করে যারা কারিগরি প্রশিক্ষণ নেয় বিভিন্ন কেন্দ্র থেকে, তো সেখান থেকে আসলেই জব দেবার কোনো ফ্যাসিলিটিস অনেক সময় থাকে না। তো সেক্ষেত্রে সে যদি চায় যে আমার কারিগরি দক্ষতা ইমপ্রুভ করে আমি আসলে বাহিরে চলে যাব বিভিন্ন কান্ট্রিতে এই সেবাটা দেওয়ার জন্য,
সে কিভাবে কোথায় গেলে যোগাযোগ করলে সে খুব সহজ প্রসেসে যেতে পারে, এ ব্যাপারে একটু জানতে চাই। জি মামুন ভাই, নিশ্চয়ই আপনি আমাদের নিয়মিত শ্রোতা আমি ধরে নিব। আমাদের এই বিষয়টি নিয়ে কিন্তু এর আগেও অনেকগুলো এপিসোড হয়েছে, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমরা অন্যান্য পর্বে কিন্তু কারিগরি শিক্ষা এবং তার ক্যারিয়ার নিয়েও আলোচনা করে থাকি। আজকের এই আয়োজনে আমরা মূলত বিসিএস নিয়ে কথা বলবো। যারা বিসিএস এ আসতে চায় কিভাবে প্রস্তুতি নেবেন, তার কি কি করণীয় থাকতে পারে, এসব বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আরও একজন শ্রোতা বন্ধু আমাদের সাথে রয়েছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? নামটি বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নিয়মিত একটা শ্রোতা, কিন্তু কয়েকদিন ধরে কি পাচ্ছি না, কোনো লাইন হচ্ছে না। আরও একবার প্রশ্নটি করবেন, আপনার প্রশ্নটি ঠিক ক্লিয়ার না আমাদের কাছে। আমি রেডিওর নিয়মিত একটা শ্রোতা, জি, কিন্তু কয়েকদিন ধরে কোনো কানেকশন পাচ্ছি না, খালি রেডিওর পক্ষে কি করবে। আচ্ছা, নিশ্চয়ই আমাদের টেকনিক্যাল টিম এই বিষয়টি নিয়ে দেখবেন। অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করে বিষয়টি জানানোর জন্য। আমরা আরও একটি প্রশ্ন নিতে চাই। কে আছেন আমাদের সাথে? নামটি বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা বলছিলাম শামীম আহমেদ, সভাপতি মিলিত আনন্দ বিতার শ্রোতা সংঘ, গ্রাম বারোয়ানি, থানা সাঁথিয়া, জেলা পাবনা থেকে। আমি শুরুতেই বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আর আজকের স্টুডিওতে যিনি অতিথি মহোদয় এসেছেন এবং উপস্থাপক মহোদয়, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি একটি জিজ্ঞাসা করতেছি, যে সেটি হলো যে বাংলাদেশে যে চাকরি বিষয়টা নিয়ে বিসিএস প্রস্তুতি দিলে আমার বিশ্বাস যে একজন স্টুডেন্ট যে বিসিএস প্রস্তুতি নেবে বাংলাদেশের সব চাকরি সে পাবে। তো আমারও কর্তব্য, আমি জানতে চাচ্ছি যে এখন বিসিএস প্রস্তুতি কিভাবে আমি নেব, কত ঘন্টা পড়াশোনা করতে হবে, একটু রুটিনটা যদি একটু বলে দিতেন, আর কি কি বিষয় পড়তে হবে, কোন বইটা পড়লে ভালো হবে, একটু বিস্তারিত। জি, অনেক ধন্যবাদ জনাব শামীম আমাদেরকে ফোন করার জন্য। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটু আমাদের অতিথির কাছে চলে আসতে চাই, পরবর্তীতে নিশ্চয়ই আরও প্রশ্ন আমাদের শ্রোতা বন্ধুদের কাছ থেকে নিব। বলা হচ্ছিল আমাদের দুজন শ্রোতা প্রশ্ন করেছেন। আলামিন নামের একজন শ্রোতা প্রশ্ন করেছিলেন, এর আগে সোহেল নামের আরও একজন শ্রোতা প্রশ্ন করেছিলেন যে কোচিং সেন্টার আসলে কতটা জরুরি, নাকি নিজে নিজে বাসায় পড়ে প্রস্তুতি নেওয়া সম্ভব এই বিসিএস এর জন্য? ওকে, ধন্যবাদ। অনেকটা খুবই জরুরি একটা প্রশ্ন এটা। আমার প্রস্তুতি নেওয়ার সময় হচ্ছে আমি নিজেই প্রস্তুতি নিয়েছি, কিন্তু আমি এখন আবার ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আমার এটা একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে আপনি যখন একটা অজানা রাস্তায় হাঁটবেন, তাহলে আপনার কিন্তু একজনের পরামর্শ দরকার যে আসলে আপনি গন্তব্যে যাওয়ার জন্য আপনার ঠিক কোন রাস্তাটা দরকার। আপনি যদি ভুল কোনো রাস্তায় ঢুকে যান, তাহলে কিন্তু আপনি আর গন্তব্যে পৌঁছাতে পারবেন না। কিন্তু আপনার যদি রাস্তাটা জানা থাকে, তাহলে কিন্তু আর কারো সাহায্য দরকার নেই। আমি অলরেডি উত্তরটা এক্সেন্সে দিয়ে দিয়েছি, একটু ব্যাখ্যা করে বলি। সেটা হচ্ছে যারা বিসিএস এর হোল জার্নি সম্পর্কে জানেন, যারা এর সিলেবাসটা কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, কখন কোন জিনিসটা আমার জন্য দরকার, আমার রাইট আপটা কেমন হবে, টাইম ম্যানেজমেন্ট কেমন হবে, আমি হচ্ছে কোনটুকু পড়বো কোনটুকু ছাড়বো, এই বিষয়গুলো যারা জানেন তাদের জন্য কোনো কোচিং সেন্টার বা কোনো কিছু দরকার নেই। বাট যারা এই জিনিসটা জানেন না, তাদের জন্য দরকার আছে। কেন দরকার আছে? আমি নিজেও একটা কোচিং সেন্টার, সাফল্য একাডেমি নামে একটা কোচিং সেন্টারের সাথে যুক্ত আছি, এবং এইখানে কাজ করার ফলে আমি অনেক প্রত্যাশী যারা, তাদের সাথে আমি মানে 1000 উপরে স্টুডেন্ট আছে যাদের সাথে আমি কাজ করেছি। আমি এই জায়গায় যখন দেখলাম, তখন দেখলাম কি যে অনেকেই আসলে ওয়েটা জানছে না, ভুল পথে বা হচ্ছে ভুল ওয়েতে প্রস্তুতি নিচ্ছে। ফলে কি হচ্ছে, তার প্রস্তুতিটাই একসময় বৃথা যাচ্ছে। আমার মানে অনেকেই বলে কি যে আমি এত পড়ি আমার হচ্ছে না কেন। আসলে তার প্রস্তুতিটা হচ্ছে একটা রং ওয়েতে হচ্ছে। তো এই জন্য ওই রং ওয়েটা কি, এইটাকে যদি আপনার বুঝতে হয়, তাহলে একজনকে গাইড করতে হবে, একজনকে গাইডলাইন দিতে হবে। তো সেই গাইডলাইনটা আপনি যদি পেতে চান, তাহলে অবশ্যই যে গাইডলাইনটা দিতে জানে তার কাছে যেতে হবে। এটাও একটু বলে রাখি, আমাদের অনেক কোচিং সেন্টার আছে যেখানে কোনো বিসিএস ক্যাডারই নাই ট্রুলি, কিন্তু সেখানেও তারা হচ্ছে বিসিএস সার্ভিস দিচ্ছে। তো আমার এখানে একটা প্রশ্ন, যে যারা আপনারা কোচিং সেন্টার চুজ করবেন, অবশ্যই এই বিষয়টা দেখবেন। আমি বলছি না কোচিং সেন্টার দরকার নেই, অবশ্যই দরকার আছে,
তবে সেই ক্ষেত্রেও আপনারা একটু চুজি হবেন যে ওইখানে যারা সার্ভিসটা দিচ্ছে তাদের আসলে কোয়ালিফিকেশনটা কেমন এবং আপনাকে দেখে কতটুকু শুনে serve করতে- বুঝে তারপরে হ্যাঁ, কোচিং right, সেন্টারে right. এটা choose যাওয়া করবেন। উচিত বলে আপনি বলছেন। আমার কাছে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো আমার মনে হয় যে আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানানো উচিত কিভাবে তারা প্রস্তুতি নেবেন। আমাদের শ্রোতা বন্ধুরা অনেকে ফোনও করছেন, আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমি এই প্রশ্নগুলো নিতে চাই কারণ এগুলো খুব জরুরি আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানানোর জন্য। তারপরও আমরা আপনাদের ফোন কলের জন্য অপেক্ষা করছি, আপনাদের ফোন কলের প্রশ্ন দিব। যদি একটু আপনার কাছে ধারণা নেই যে ক্যাডার সংখ্যা কত রয়েছে এবং কি কি ক্যাডার রয়েছে civil বর্তমানে service-এ? সিভিল সার্ভিসে 26টা ক্যাডার আছে, 27টা ছিল, রিসেন্টলি ইকোনমিক ক্যাডার মার্জ হয়ে 26টা হয়েছে। তো এই ক্যাডার এই যে এক একটা ক্যাডার 26টা, এগুলা কিন্তু এক একটার মানে ক্যারেক্টারিস্টিক্স এবং তার রেসপন্সিবিলিটিস অ্যাক্টিভিটিস এক এক রকম। তো আমাদের হচ্ছে বড় রিক্রুটমেন্টগুলো হয় হচ্ছে বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ বা হচ্ছে বিসিএস ট্যাক্সেশন, এই সমস্ত ক্যাডারগুলোতে। এর বাইরে বিসিএস এডুকেশন বা শিক্ষা যেটা, এটাতে হিউজ নাম্বার একটা রিক্রুটমেন্ট হয়। তো এই যে জব নেচারের ভিন্নতা অনুযায়ী আপনার এই ক্যাডার সার্ভিসগুলোকে ক্যাটাগরাইজ করা হয়েছে, এক একজনের কাজ এক এক রকম। তো মানে আমি যদি প্রত্যেকটা ক্যাডার নিয়ে আলোচনা করতে চাই, আমার এক একটা সেশনই লাগবে, দীর্ঘ সময় লাগবে, দীর্ঘ right. সময় লাগবে যে এক একটা মানে ক্যাডার নিয়ে যদি আমি আলোচনা করতে চাই আর কি। যে 26টি ক্যাডার রয়েছেন আপনি বলছিলেন এবং এই 26টি ক্যাডারের মধ্যে জেনারেল ক্যাডার আছে এবং নির্দিষ্ট কোনো সাবজেক্টে নির্দিষ্ট কোনো ক্যাডার আছে কিনা এটি আমাদের আচ্ছা। একজন শ্রোতা হ্যাঁ, বন্ধু right. প্রশ্ন করেছিলেন, যদি এই আমাদের বিষয়টি যেই ক্লিয়ার করেন। আপনি যেটা বললেন জেনারেল ক্যাডার বা সাধারণ ক্যাডার, আমাদের সাধারণ ক্যাডার যেগুলো আছে এগুলোর জন্য আমাদের কোনো সাবজেক্ট আমাকে নির্দিষ্ট থাকতেই হবে এরকম না। আপনি যে কোনো সাবজেক্ট থেকে এই জেনারেল ক্যাডারগুলোতে আপনি কোয়ালিফাই করতে পারবেন যদি আপনার ওই যোগ্যতা থাকে। যেমন ধরেন বিসিএস পররাষ্ট্র, বিসিএস প্রশাসন, বিসিএস ট্যাক্সেশন বা কর যেটা বলি, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, বা হচ্ছে পোস্টাল ডাক, এইরকম যেগুলো আছে। কিছু আছে প্রফেশনাল ক্যাডার যেগুলাকে আমরা টেকনিক্যাল ক্যাডারও বলি, এর ভিতরে থাকে। যেমন হচ্ছে আপনাকে যদি যারা কৃষি ক্যাডার হবে তাদেরকে কিন্তু কৃষি বিষয়ে পড়াশোনা করে আসতে হবে। যিনি হচ্ছে আপনার এই তথ্য ক্যাডারের একটা সাব ক্যাডার আছে যেটা হচ্ছে তথ্য প্রকৌশল, তাকে কিন্তু আপনার ওই প্রকৌশল বিষয়ে পড়াশোনা করতে হবে। যিনি হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়েজের ক্যাডার হবেন তাকে কিন্তু ওই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে আসতে হবে। যিনি শিক্ষা ক্যাডারে আসবেন, কেউ যদি হিসাব বিজ্ঞানের শিক্ষক হন তাহলে অবশ্যই হিসাব বিজ্ঞানে তাকে পড়াশোনা করে আসতে হবে। অর্থাৎ এখানে আপনার দুই ক্যাটাগরি আছে। অর্থাৎ আপনি যদি আপনার যেই বিষয়ে পড়াশোনা করেছেন ওই রিলেটেড যদি কোনো ক্যাডার নাও থাকে, তাও জেনারেল ক্যাডারের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যে আমাদের অনেকগুলো শ্রোতা বন্ধু অপেক্ষমান রয়েছেন, আমরা একটু তাদের ফোন কলগুলো নিতে চাই। হ্যালো, কে আছেন আমার সাথে? জি, আসসালামু আলাইকুম। আবারও মেহেদী হাসান মামুন, দৌলতপুর মানিকগঞ্জ। জি জি, আমার প্রথম প্রশ্নটি আসলে আমি শিরোনাম দেখে করেছিলাম, ওই জন্য সংশ্লিষ্ট ছিল না। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে আমি 45তম বিসিএস এর রিটেনে উত্তীর্ণ হয়েছি এবং 46-এর রিটেন আমার সামনে 24 তারিখ থেকে। তো সেই সাথে আবার 47-এর আমার প্রিলিও আছে আগস্টে। তো এই যে একসাথে তিনটি আমার মানে একটা সিস্টেমের মধ্যে চলে আসছে, আমার ভাইবা, আমার রিটেন, আমার আবার প্রিলি, এই যে একটা মানে সিস্টেম, এখানে আমি আসলে মানে হযবরল একটা অবস্থার মধ্যে পড়ে গেছি। আমি না ভাইবা প্রিপারেশন নেব, না রিটেনের প্রিপারেশন নেব, না আবার প্রিলি শুরু করতে যাব। তো হয় কি, প্রিলি অনেকদিন না পড়লে আবার সেই শুরু থেকে মনে হয় যে আমি আবার নতুন করে শুরু করলাম কেন যেন। তো স্যারের কাছে আমার প্রশ্ন, আসলে এই অবস্থান থেকে আমি আসলে কিভাবে নিজের প্রস্তুতিটাকে আরেকটু শানিত করতে পারি এবং কিভাবে কি করতে পারি, এ ব্যাপারে একটু ধারণা চাই। জি, যদি উত্তর দেন। আচ্ছা, এটা নিয়ে আমার প্রথম কথা হচ্ছে যে এটা আসলে আমাদের সিস্টেমেটিক একটা জটিলতা। এইটার সমাধানের জন্য কিন্তু পাবলিক সার্ভিস কমিশন কাজ করছে। যেমন হচ্ছে রিসেন্টলি আপনারা শুনেছেন যে আপনি যদি একবার রিটেন পাস করেন তাহলে পরবর্তী 3টা ভাইবা দিতে পারবেন, বা এইরকম একটা কার্যক্রম চলছে। অর্থাৎ এই কমপ্লেক্সিটি বা এই একটা কি বলে যে হজবরলা বা হজপজ অবস্থার ভিতরে যাতে না পড়েন। এখন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে টপ প্রায়োরিটি বেসিসে। যেমন আপনার যদি ভাইবা থাকে সামনে, তাহলে ওইটাকে আপনার মোস্ট প্রায়োরিটি দিতে হবে। কারণ হচ্ছে কি, যে ভাইবাটাই হচ্ছে আপনাকে ক্যাডার হওয়ার জন্য ভাগ্য নির্ধারণ করবে। দেন আপনাকে হচ্ছে যদি প্রিলি থাকে, রিটেন থাকে, তাহলে আপনাকে প্রিলিকে গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে কি, যে প্রিলি হচ্ছে এমন একটা স্টেজ, এটাতে যদি স্লিপ করেন আপনার কিন্তু রিটেনে যাওয়ার কোনো সুযোগ নেই। বাট রিটেন হচ্ছে এমন একটা জায়গা বা লিখিত পরীক্ষা যেটাতে হচ্ছে আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কিছু লেখার সুযোগ পাবেন। সুতরাং এইখানে আপনাকে ওয়েট দিতে হবে যে কোনটাকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন, কোনটাকে একটু মাঝামাঝি দিবেন, কোনটাকে কম দিবেন, এইভাবে করে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। আর যেহেতু আপনি রানিংয়ে আছেন, অর্থাৎ
45 ভাইবা দিবেন, 46 লিখিত দিবেন এবং 47 প্রিলি দিবেন, তার মানে আপনি অলরেডি প্রস্তুতির ভিতরে আছেন। তো আপনার জন্য জাস্ট একটু টাচে আসা, আপনাকে নতুন করে কিন্তু কোনো কিছু প্রস্তুতি নিতে হবে না, শুধু টাচে আসবেন, একটু রিভিশন দিবেন, হয়ে যাবে। একটু টাইম ম্যানেজমেন্ট এবং হচ্ছে কোনটাকে প্রায়োরিটি দিবেন, এটা যদি ঠিক করতে পারেন ইনশাল্লাহ আপনার এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে। জি, আরো একজন শ্রোতা আমাদের সাথে রয়েছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? নামটি বলে প্রশ্নটি করবেন। আমি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি দৃষ্টি প্রতিবন্ধী শাহাবুদ্দিন, কুলিয়ারচর, সাতারকান্দা কুলিয়ারচর কিশোরগঞ্জ থেকে। জি, আপনার আমি প্রশ্নটি জানতে করুন। চাচ্ছিলাম দৃষ্টি প্রতিবন্ধীরা কি বিসিএস এ অংশ নিতে পারবে? জি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। যদি উত্তর দেন। অবশ্যই পারবে, অবশ্যই পারবে, কোনো সমস্যা নেই। আপনার যদি যোগ্যতা থাকে, কোয়ালিটি থাকে, আপনি অবশ্যই কি বলে যে আবেদন করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। রিসেন্টলি দেখবেন যে একজন শারীরিক প্রতিবন্ধী, উনি হচ্ছে 44তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে। সুতরাং আপনার দৃষ্টি প্রতিবন্ধকতা বা হচ্ছে শারীরিক কোনো প্রতিবন্ধকতা আপনার মেধাকে, আপনার যোগ্যতাকে কখনোই থামিয়ে রাখতে পারবে না, আপনার চালিয়ে যেতে হবে। জি, নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন তারা এই বিষয়টি নিয়ে, যারা আমাদের শারীরিকভাবে যারা আসলে চ্যালেঞ্জিং মানুষ রয়েছেন, তারাও নিশ্চয়ই এই পেশায় এগিয়ে আসতে অনুপ্রাণিত হবেন। আমাদের একজন শ্রোতা বন্ধু ফারহানা নামে প্রশ্ন করেছিলেন যে তিনি হাউস ওয়াইফ এবং দীর্ঘ সময় যেহেতু তাকে সংসার সামলাতে হচ্ছে প্লাস পড়াশোনা করতে হচ্ছে এবং তার হাতে তিনি যেটি বললেন যে বয়সের কারণে আর 2.5 বছরের মতো তার হাতে সময় রয়েছে, এই সময়টাতে তিনি আসলে কখনো অনুপ্রাণিত হচ্ছেন আবার কখনো ডিমোটিভেটেডও হয়ে যাচ্ছেন। কিভাবে আসলে তিনি প্রস্তুতি নিতে পারবেন, নাকি তিনি এই রেস থেকে আগেই ছিটকে যাবেন, সেই সংশয়ের কথাও তিনি বলেছেন অবশ্য। যদি আচ্ছা, এটার একটা আমি হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু কথা বলে আপনাকে একটু মোটিভেট করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা যখন ফাউন্ডেশন ট্রেনিং করি, আমাদের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, যেটা বিপিএটিসি বলে, এইখানেতে আমরা 300 জন ট্রেনিং করেছি, যেখানে হচ্ছে আমাদের লেডি পার্টিসিপেন্ট ছিল হচ্ছে প্রায় 100+, যার ভিতরে মাদার পার্টিসিপেন্ট ছিল হচ্ছে প্রায় অ্যারাউন্ড 40 থেকে 50। এই মাদার পার্টিসিপেন্ট যারা, তারা কিন্তু সবাই এরকম সংসার করে বাচ্চা নিয়ে তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে। এবং আপনি একটু চিন্তাটা করেন, 300 জনের ভিতর যদি 50 জন হয় বা 40 জন হয়, অ্যারাউন্ড আপনার প্রায় 30%-এর কাছাকাছি তারা কিন্তু এই বাচ্চা নিয়ে, তাদের সংসার নিয়ে তারা প্রস্তুতি নিয়েছে। আরেকটা এক্সাম্পল দিই, আমাদের সার্ভিসেই একজন কলিগ আছেন যিনি হচ্ছে পড়াশোনা থেকে ইস্তফা দিয়ে সংসার করে বাচ্চা কাচ্চা লালন পালন করে তিনি হচ্ছে যখন একেবারে ডিটাচড হয়ে গেছেন, তখন তার মনে হয়েছে যে তাকে আসলে ব্যাক করা দরকার। সে ওই জায়গা থেকে 2টা বাচ্চা নিয়ে, সংসার নিয়ে সে আবার ব্যাক করে প্রথমবার এসে হচ্ছে বিসিএস ক্যাডার হয়েছে। সুতরাং যারা এই জার্নিগুলা ফেস করতেছেন তাদের জন্য আসলেই অনেক কঠিন, কারণ টাইম ম্যানেজমেন্ট, বাচ্চা কাচ্চা লালন পালন, সংসার সব কিছু সামলে পড়াশোনার জন্য টাইম বের করা, এটা আসলেই কঠিন। কিন্তু আপনার যদি ডেডিকেশন থাকে, আপনার যদি ডিভোশন থাকে, আপনার যদি একাগ্রতা থাকে এবং সর্বোচ্চ চেষ্টা থাকে এবং আপনার কাছের যে মানুষগুলো আছে তারা যদি সাপোর্টিভ হয়, তাহলে ইনশাল্লাহ এটা কঠিন কিছু না, আপনি পারবেন এবং আপনাদের এটা সম্ভব। জি, অনেক ধন্যবাদ জনাব মাহমুদুল হাসান। আরও একজন শ্রোতা বন্ধু আমাদের সাথে রয়েছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দাদা সোহেল রানা বলছিলাম, উপজেলা সখীপুর, জেলা টাঙ্গাইল থেকে। জি, আপনার প্রশ্নটি করুন। আমার আরেকটা বিষয় জানার ইচ্ছে, আমরা কোন ক্ষেত্রে দেখি কোন ডিপার্টমেন্টের যারা বড় বড় অফিসার, এদের নামের পাশে লেখা থাকে ডক্টর অমুক। তাহলে আমি এমবিবিএস এর কথা বলছি না, তাহলে ওনারা যে পিএইচডি করে আসেন, আসলে বিসিএস করার পরে কি ওনারা পিএইচডি করে, বা অনার্স করার পরে পিএইচডি করে এসে তো দেখি যে তেমন একটা বিসিএস শেষ করার পরে আবার পিএইচডি সুযোগ থাকে না, তাহলে এটা কিভাবে করে আসে? জি, অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। যদি উত্তর দেন তারপরে আমরা। আচ্ছা, এটা আপনি হয়তো একটু ভুল জানেন। বিসিএস দেওয়ার পরে আপনার উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত হয়। বাংলাদেশ সরকারের বিভিন্ন স্কলারশিপ থাকে, বিভিন্ন কি বলে যে এখানে হচ্ছে আপনার দক্ষতা বৃদ্ধি রিলেটেড অনেক প্রজেক্ট থাকে, এবং হচ্ছে কেউ যদি নিজ ক্যাপাসিটিতে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ ম্যানেজ করে উচ্চশিক্ষার জন্য যেতে চায়, বাংলাদেশ সরকার সেগুলোকে এনকারেজ করে। এবং বর্তমান সিভিল সার্ভিসের মানে এটা 20 থেকে 30% হচ্ছে যারা এবং হায়ার এডুকেশন এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছে প্রতিনিয়ত, সরকারের স্কলারশিপও যাচ্ছে, বাইরের ফান্ডিংয়েও যাচ্ছে, যে তারা উচ্চ ডিগ্রি নিয়ে আসতেছে এবং সেগুলো নিয়ে এসে তারা দেশের বিভিন্ন জায়গায় গভর্নেন্স, পলিসি মেকিং
বা হচ্ছে সার্ভিস ডেলিভারি বিভিন্ন জায়গায় হচ্ছে তারা সেগুলোকে প্রয়োগ করতেছে এবং আমাদের দেশের একটা ট্রানজিশন দেখবেন একসময় আমরা কিন্তু হচ্ছে সব ম্যানুয়ালি করতাম, এখন কিন্তু আস্তে আস্তে আমরা অটোমেশনের দিকে যাচ্ছি, আমরা আমাদের সার্ভিস ডেলিভারি বা সার্ভিস কোয়ালিটি কিন্তু আগের থেকে বাড়ছে, এখনও যদিও আপ টু দ্য মার্ক না, তো এই জায়গাগুলো নিয়ে তার কাজ করছে। সুতরাং বিসিএস হওয়ার পরে আপনার উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত হয়, যেটা হচ্ছে আপনি বাইরে থাকলে আপনার জন্য যেটা একটু কঠিন থাকে এখানে আরও অনেক সহজে হয়ে যায়। সুতরাং যারা হচ্ছে ডক্টরেট ডিগ্রি নামের আগে পিএইচডি হোল্ডার যারা, এখানে দিন দিন এই সংখ্যাটা বাড়ছে। সুতরাং যারা সিভিল সার্ভিসে আসছে তাদের কিন্তু এই সুযোগটা আরও বৃদ্ধি পাচ্ছে। যারা আপনারা জানেন যে তারা কিভাবে হয়, তো আমার মনে হয় যে আমার কথায় আপনারা উত্তরটি অলরেডি পেয়ে গেছেন, ক্লিয়ার একটি আইডিয়া পেয়ে গেছেন। অনেকে আমাদের সাথে ফেসবুকে যুক্ত রয়েছেন, বাংলাদেশ বেতার ঢাকার যে ফেসবুক পেজ আমাদের রয়েছেন সেখানেও কিন্তু অনেকে প্রশ্ন করেছেন, মতামত জানিয়েছেন, আমি একটু সেগুলো পড়তে চাই। অনেক শ্রোতা বন্ধু যেহেতু আমাদের সাথে রয়েছেন, নিশাদ জাহান রয়েছেন তাবারক তাবু রয়েছেন, মোহাম্মদ মোখলেসুর রহমান ছোটন রয়েছেন, ইমরান মুন্সি রয়েছেন আমাদের সাথে, ফারুক আহমেদ, মেহেদি হাসান মামুন আমাদের সাথে রয়েছেন, এছাড়া সুরাইয়া আক্তার রয়েছেন, তিনি চাঁদপুর থেকে লিখেছেন, নিশাদ লিখেছেন আমাদেরকে, এছাড়া রবিউল ইসলাম নামে প্রবাসীদের অবদান ও বিশেষ প্রস্তুতি নিয়ে এই অনুষ্ঠান খুবই প্রয়োজনীয়, শুভকামনা রইল। অনেক ধন্যবাদ রবিউল, আমাদেরকে আপনারা যারা ফেসবুকে কমেন্ট করেছেন অনেক ধন্যবাদ। একই সাথে যারা আমাদেরকে ফোন কল করছেন আপনাদের প্রশ্নগুলো নিতে চাই, তবে আমার কাছে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে আমি ফিরতে চাই এই মুহূর্তে। আমরা যেটি আলোচনা করছিলাম যে প্রস্তুতির ধরন, অনেক শ্রোতা বন্ধুও লিখছেন যে কতক্ষণ আসলে পড়া উচিত, কি ধরনের কোন কোন ধাপে আসলে প্রিপারেশন নেওয়া উচিত, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে একটু যদি আমরা, যদিও বিষয়টি চলে এসেছে অলরেডি যে প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা এই তিনটি ধাপে মূলত এই বিসিএস পরীক্ষা হয়ে থাকে, যদি একটু বিস্তারিত বলেন যে আসলে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হয় এই তিন ধাপে। আচ্ছা, বিসিএস প্রিলিমিনারি হচ্ছে আমাদের প্রথম স্টেজ। এইখানে যারা কোয়ালিফাই করবে এটাকে বলা হয় অনেকটা স্ক্রিনিং। ধরেন হচ্ছে আপনাকে 4 লাখ 4.5 লাখ পরীক্ষার্থী থেকে আপনাকে 10,000 বাছাই করতে হবে। তো এইটাকে কী করা হয় যে একটা এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেনের মাধ্যমে আপনাকে হচ্ছে একটা স্ক্রিনিং করা হয়, যেখান থেকে আপনার 10,000 15,000কে বাছাই করা হয়। তো এই ধাপটা আসলে অনেক কঠিন একটা ধাপ, কারণ হচ্ছে এরকম 4 লাখ 5 লাখ মানুষ থেকে 10,000-এ নিয়ে আসা, এটা মানে হিউজ একটা কম্পিটিশন। এখানে 1 মার্কসের জন্য আপনার 10,000 15,000 পিছিয়ে যায় আর কি। তো আমার যারা শ্রোতা আছেন আজকের, তাদের বলবো যে প্রিলিমিনারি ধাপটা হচ্ছে সবথেকে কঠিন একটা ধাপ। এই ধাপটার প্রস্তুতি যদি আপনি সঠিকভাবে নিতে পারেন, আপনার পরবর্তী 2টা ধাপ আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় যে ধাপটা আমাদের লিখিত, এই লিখিত ধাপটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। এখানে আপনি প্রিলিতে যে বিষয়গুলোর উপরে পড়াশোনা করে আসছেন, একটা কোশ্চেন ছিল যে কি কি বিষয় থাকে এখানে। আমি যদি একটু মোটা দাগে বলি যে আপনার বাংলা সাহিত্য বা ব্যাকরণ যেটা বলি, বাংলা ইংরেজি, এর পাশাপাশি গণিত থাকে, মানসিক দক্ষতা, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, নৈতিকতা এবং মোটামুটি এই বিষয়গুলোই থাকে আর কি। আর এই বিষয়ের সাথে হচ্ছে আপনার বিজ্ঞানও থাকে এর সাথে। আর এর সাথে সাথে হচ্ছে এই বিষয়গুলোকেই হচ্ছে আপনার পরবর্তীতে লিখিত পরীক্ষায় আরও বিস্তারিত লিখতে হয়। এখানে হচ্ছে আপনাকে এমসিকিউ আকারে প্রশ্ন থাকে, ওইখানে হচ্ছে আপনাকে বিস্তারিত লিখতে হবে। অর্থাৎ আপনি এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণাগুলো কি, কনসেপ্টগুলো কি, এগুলো আপনাকে হচ্ছে কি করতে হবে, লিখতে হবে। এবং খুবই অল্প সময়ের ভিতরে হিউজ লিখতে হয় এখানে। সো এখানে যাদের হচ্ছে হ্যান্ড রাইটিং অনেক ফাস্ট, তারা এখানে খুব ভালো করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা হচ্ছে লিখিত পরীক্ষা দিচ্ছে, টাইমের অভাবে সম্পূর্ণ অ্যান্সার করতে পারছে না, আর যার ফলে তারা অনেক পিছিয়ে যাচ্ছে আর কি। তো এইখানে টাইম ম্যানেজমেন্ট একটা ফ্যাক্ট। আর সর্বশেষ ধাপ যেটা ফাইনাল ধাপ, যেটাকে আমরা বলি ভাইবা, বা এই ধাপটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ধাপ, কারণ এখানে হচ্ছে আপনার সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হয়, অর্থাৎ মনস্তাত্ত্বিক টেস্ট। এখানে আপনি আসলে কি পারেন সেটা যেমন দেখা হয়, তার থেকে বেশি দেখা হয় যে আপনি আসলে কিভাবে আপনার ডেলিভারিটা দিচ্ছেন, আপনি যে কোনো একটা ওয়ার্ড সিচুয়েশনকে কিভাবে সামলে নিচ্ছেন, কিভাবে আপনার ফেভারে নিয়ে আসছেন, আপনি একটা জিনিস পারেন না, সেই না জিনিসটাকে কিভাবে হায়ের দিকে নিয়ে যাচ্ছেন, এই বিষয়গুলো দেখা হয়। এবং আপনার নার্ভাসনেস, আপনার হচ্ছে স্ট্রেংথ, আপনার কনফিডেন্স, এই বিষয়গুলো এখানে খুব ভালো করে খেয়াল করা হয়। তাহলে 3টা ধাপের কিন্তু আমাদের বিষয়বস্তু এক থাকলেও আমাদের কিন্তু মানে তাদের যে বাছাই প্রক্রিয়া সেটা কিন্তু ভিন্ন। 3টা ধাপে 3 ধরনের ক্যালিভার বা হচ্ছে কোয়ালিটি এখানে জাজ করা হয়, এবং ফাইনালি আপনাকে হচ্ছে চূড়ান্তভাবে
সিভিল সার্ভিসের জন্য আপনাকে রিকমেন্ড বা সুপারিশ করা হয়। যে আমরা আরো খানিকটা আলাপ করব, তবে এই পর্যায়ে আমাদের একজন শ্রোতা বন্ধু আমাদের সাথে রয়েছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ফোন দিয়েছিলাম একটু মাহমুদ স্যারের সাথে কথা বলার জন্য। জি, আপনার প্রশ্নটি করুন। স্যার, আপনাকে এখানে দেখে অনেক ভালো লাগছে। আমি আপনার ক্লাসগুলো করি, সাফল্য একাডেমিতে আপনার ক্লাসগুলো করি। অসংখ্য তো ধন্যবাদ। স্যার, আপনাদের ক্লাস শুধু আপনার না স্যার, আপনাদের সবারই ক্লাসগুলো আসলে খুবই ভালো লাগছে এবং হচ্ছে ইনশাল্লাহ স্যার এবার মানে যদি আমার কথা পার্সোনালি বলি স্যার, আমি ইনশাল্লাহ এবার সাকসেস হব ইনশাল্লাহ। অনেক শুভকামনা আপনার জন্য। দোয়া রাখবেন স্যার। আর খুবই ভালো লাগছে স্যার। আর হচ্ছে যেই কথাগুলো বলছেন ইনশাল্লাহ এইগুলো আমাদের মানে খুব ভালো একটা কাজে দিবে। জি, অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আরো একজন শ্রোতা বন্ধু আমাদের সাথে রয়েছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, কথা বলছিলাম মোহাম্মদ জুয়েল, রানাগ্রাম ছোট পেঙ্গুইন থানা বড়াইগ্রাম জেলা নাটক থেকে। জি, আপনার প্রশ্নটি করুন। ভাই আমার প্রশ্ন হচ্ছে যে প্রতিবন্ধীরা বিশেষ পাশ করার পরও সরকারি চাকরি দিতে চায় না, অনেকে অবহেলা করে, এর কারণ কি আমি জানতে চাচ্ছি। আমি দেখেছি অনেক। এটি নিয়ে আমাদের মনে হয় যে আমাদের অতিথি একবার উত্তর দিয়েছেন। যারা আসলে বিসিএস এ চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের চাকরি না দেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে হয়তো তথ্যগত কোনো আপনার বিষয়টিতে একটু শর্টেজ আছে বলে মনে হয়। একটু খোঁজ নিলে বিষয়টি জানতে পারবেন। আমরা আলোচনায় ফিরতে চাই আবারও। আমরা যেটি বলছিলাম যে প্রস্তুতির বিষয়টি নিয়ে রুটিন কি হতে পারে, এটি আমাদের একজন শ্রোতা বন্ধু জানতে চেয়েছেন। কোনটির জন্য আসলে কতটুকু পড়াশোনা করা দরকার, সার্বিকভাবে যদি একটু ধারণা দেন। আমি প্রাথমিকভাবে প্রিলিমিনারি নিয়েই কথা বলি, যেহেতু এইখানে ক্যান্ডিডেটটা বেশি থাকে। আর একবার রিস্ক্রিনিং হয়ে গেলে সে আসলে বুঝতে পারে যে তার রুটিনটা কেমন হবে। তো প্রিলিমিনারির জন্য যদি আমি বলতে চাই, তাহলে এখানে একটা বিষয় আমাকে খুব বেশি ফেস করতে হয়, সেটা হচ্ছে যে স্যার আমি চাকরি করে আমি কিভাবে প্রস্তুতি নিব, অথবা আমি সংসার করে আমি কিভাবে প্রস্তুতি নিব। কারণ হচ্ছে যে আমাদের যারা প্রস্তুতি নেয় তাদের হচ্ছে অনেকেই কোনো না কোনো জবে এঙ্গেজ হয়ে যায়, অথবা কেউ সংসার করতে থাকে, অথবা যারা ফ্রি থাকে তারা তো ফুল টাইম তাদের হাতেই থাকে। তো সেই ক্ষেত্রে যারা ফ্রি থাকে তাদের জন্য মানে আমার পরামর্শ হচ্ছে যে আপনার হচ্ছে নাওয়া খাওয়া ঘুম আর হচ্ছে কিছুটা নিজের জন্য সময় বাদে বাকি পুরোটা সময় হচ্ছে এর পিছনে দিতে হবে। সেই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে আপনি আসলে সময়টা কিভাবে কাজে লাগাবেন। আপনাকে প্রতিদিন হচ্ছে গণিত এবং ইংলিশ বা ইংরেজি এই বিষয়টাতে আপনাকে প্রতিদিন আপনাকে একটু প্র্যাকটিসে রাখতে হবে। আর বাকি যে বিষয়গুলো থাকে সেগুলোকে হচ্ছে আপনি আপনার সাইকেল অনুযায়ী আপনি ধরেন হচ্ছে 2 দিন বাংলা পড়বেন, 2 দিন ধরনের সাধারণ জ্ঞান বা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে এটা পড়লেন। এটা এক একজন এক একভাবে পড়ে। তা আমার পরামর্শটা হচ্ছে কি যে প্রথমে হোল সিলেবাসটা সম্পর্কে একটা আইডিয়া নেবেন। দ্বিতীয়ত হচ্ছে হোল সিলেবাসের উপরে আপনি হচ্ছে কোন সাবজেক্টগুলোকে বেশি দুর্বল মনে করেন, কোনগুলোকে মাঝামাঝি, এগুলাকে একটু ক্যাটাগরাইজ করবেন। দেন যেগুলা হচ্ছে একেবারেই হবে না সেগুলোকে আপনি বাদ দিবেন, যেগুলো একটু চেষ্টা করলে হবে সেগুলো নিয়ে আপনি কাজ করবেন। এইভাবে করে আপনি হচ্ছে আপনাকে মোটামুটি একটা আপনার লেভেলটাকে ইকুয়াল করে এরপরে হচ্ছে আপনি রিভিশন শুরু করবেন। তো সেই ক্ষেত্রে আরেকটা ভালো হচ্ছে এখন কিন্তু আপনারা জানেন অনলাইনে বিভিন্ন অ্যাপ বা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে টেস্ট দেওয়া যায়, আপনার এক্সাম টেস্টগুলো দেওয়া যায় খুব মানে লো কস্টে। দেখা যাচ্ছে 200-300 টাকায় আপনি হচ্ছে একটা প্যাকেজ নিতে পারবেন। এই প্যাকেজগুলোর মাধ্যমে হচ্ছে আপনি কি করলেন যে আপনার টেস্টগুলো দিতে থাকলেন। তাতে যেটা হলো যে আপনি প্রস্তুতি নিচ্ছেন এবং আপনাকে যাচাই করছেন, তো আপনার ভুলগুলো ওইখান থেকে বের হয়ে আসবে এবং আপনার মানে কত % আপনি কাভার করতে পারলেন এরও একটা রেজাল্ট পেয়ে যাবেন। আর যারা হচ্ছে চাকরি করেন তারা হচ্ছে ভোরবেলা থেকে পড়া শুরু করেন, ফজরের নামাজ থেকে সকাল 8টা পর্যন্ত পড়বেন, অফিস থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাত 12টা পর্যন্ত পড়বেন। এইভাবে যদি কন্টিনিউ করেন আমার মনে হয় যে ভালো একটা রেজাল্ট হয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত হবার জন্য, এবং আমাদের যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদেরকে আপনার গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্যের জন্য ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা। এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ফোন ইন লাইভ অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। আজকের বিষয় ছিল বিসিএস এর প্রস্তুতি এবং ক্যাডার পরিচিতি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অনেক ধন্যবাদ। আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।